পড়নেওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো হবে। প্রিপারেশন নিচ্ছ তোমরা, যে আপার প্রাইমারি যে পরীক্ষা হবে তোমাদের এবং প্রাইমারি যে পরীক্ষার কথা আছে সেখান থেকে শুরু করে যে আমরা সিটেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজটা শুরু করেছিলাম। আজকে তার দ্বিতীয় ভিডিও। আজকে আমরা সিটেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শুধুমাত্র সিডিপিটা আমরা যে করেছিলাম, কেন এই ধরো এই সিডিপিগুলো সিটেটের বিভিন্ন পরীক্ষা এসছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। কেন বলতো এগুলো তোমাদের পরীক্ষা আসার সময় থাকে। আজকে আমরা আলোচনা করবো 2021 সালের 6 to 8 সিটিপির কোশ্চেন। ঠিক আছে, যারা আগের দিন ভিডিও তখন অবশ্যই দেখে নেবে। সেখানে আমরা 2021 সালে ক্লাস 1 to 5 পর্যন্ত যে সেটা দেখেছিলাম, আজকে 6 to 8 পর্যন্ত সিটিপি দেখবো। তো প্রথম কোশ্চেন কি আছে, প্রথম কোশ্চেন দেখো কি আছে। বলছে মৌলিক মৌলিক প্রবৃত্তির প্রধান বৈশিষ্ট্য যা পাওয়া যায়। মৌলিক প্রবৃত্তির প্রধান বৈশিষ্ট্য বলছে এর মধ্যে কোন, যে মৌলিক প্রবৃত্তির যে প্রধান বৈশিষ্ট্য যা পাওয়া যায় সে কিসের মধ্যে পাওয়া যায়। বলছে দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ দ্য বেসিক ইনস্ট্যান্স ইনস্ট্যান্স ইন দ্যাট হুইচ আর ফাউন্ড, মানে এর মধ্যে কোনটা পাওয়া যায়। এক হচ্ছে শুধুমাত্র বিড়াল এবং ইঁদুরের ক্ষেত্রে যে এই প্রবৃত্তিটা কি কেবলমাত্র কি ইঁদুর বা বিড়ালের ক্ষেত্রে পাওয়া যায়। বলছে শুধুমাত্র মানুষের মধ্যে। সি বলছে সমস্ত জীব এবং এটি জন্মগত এবং প্রকৃতির। ডি বলছে শুধুমাত্র শিল্পীদের মধ্যে। এখান থেকে সঠিক অ্যান্সার হবে যে সি, সমস্ত জীব এবং জন্মগত। এটি জন্মগত এবং সমস্ত জীবের মধ্যে পাওয়া যায় এবং এটি জন্মগত প্রাকৃতিক, অর্থাৎ বলছে অল অর্গানিজম অ্যান্ড ইনব্রন ইন দ্য ন্যাচারাল। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার সি। প্রবৃত্তি কি বলছে, সহজাত প্রবৃত্তি বা সহজাত আচরণ হলো একটি জীবের একটি নির্দিষ্ট জটিল আচরণ প্রতি সহজাত প্রবণতা। মৌলিক প্রবৃত্তির প্রধান বৈশিষ্ট্য হলো সহজাত এবং প্রাকৃতিক, যা সকল জীবের মধ্যেই পাওয়া যায়। কেউ এদের পূর্ববর্তী পর্যায়ে বিকশিত হতে পারে না। এটি হলো একটি সহজাত প্রতিভা বা ক্ষমতা, যার মধ্যে তারা অনুভব করতে পারে যে নিকট ভবিষ্যতে কি ঘটতে পারে বা ঘটবে না। সহজাত প্রবৃত্তি হলো একটি আবেগ যা নেতিবাচক এবং ইতিবাচক উভয় হতে পারে। সহজাত প্রবৃত্তি মানে তোমার মধ্যে যে ইচ্ছাটা কোনো কিছু একটা আচরণ। ঠিক আছে, বলছি সহজাত আচরণ হলো কি, জীবের একটা নির্দিষ্ট জটিল আচরণের প্রতি সহজাত প্রবণতা, মানে তোমার কোনো কিছু প্রতি যে প্রবণতা, কারো বই পড়ার প্রতি প্রবণতা, কারো গান করার প্রতি প্রবণতা, সেটাই বলছে। এবং তা দেখে আমরা কি এটা কি ঘটতে পারে এবং কি ঘটতে পারে না সেটা আমরা পূর্বাভাস পেতে পারি। তারপর কি হচ্ছে দেখো, 2 নম্বর কোশ্চেন, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। বলছে দ্য রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন বিটুইন এজ গ্রুপ 6 to 14 বিন ইনক্লুডেড ইন হ্যাজ বিন ইনক্লুডেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। কী হবে, ধারা 15, ধারা 26, ধারা 46, ধারা 21 মানে আর্টিকেল 15, আর্টিকেল 26, আর্টিকেল 46, আর্টিকেল 21। এখানে সঠিক হিসাবে আর্টিকেল 21A। তাহলে এটা হচ্ছে ভারতের যে 6 থেকে 14 বছরের যে বাধ্যতামূলক শিক্ষা, সেটা ভারতের আর্টিকেলে কত আছে, ধারা 21। এটা প্রচুর ইম্পর্টেন্ট, মনে রাখবে। ঠিক আছে, সবগুলো ইম্পর্টেন্ট, সিরিয়াটা যেহেতু পড়েছে তবে আমি মনে হয় এটা ইম্পর্টেন্ট আছে একটু। 2002 সালে সংবিধানের 76তম সংশোধনী আইনে ভারতের সংবিধানে 21A অনুচ্ছেদে সন্নিবেশিত করে, মানে সন্নিবেশিত মানে যোগ করা, যাতে 6 থেকে 14 বছরে বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার মৌলিক অধিকার হিসেবে প্রদান করা হয়, যা আইন অনুসারে পর্যায়ক্রমে নির্ধারণ হয়। তাহলে কি বেটা 21 মনে হয় ভালো করে। তিনি কি বলছে দেখো, কিটসমার ব্যক্তিত্বের নিম্নলিখিত প্রধান কারণের শ্রেণীবদ্ধ করেছেন। কিটসমার ব্যক্তিত্ব মানে এটা ধর পার্সোনালিটি, এটা তোমার ধর এটা যে ক্লাস পার্সোনালিটি আছে, টাইপ অফ পার্সোনালিটি, যে ব্যক্তিত্ব পার্সোনালিটি একটা টপিক আছে, পার্সোনাল টপিক আছে, সেই টপিক থেকে এসে যে ব্যক্তিত্বের শ্রেণীভাগ করেছেন। কিটসমার হ্যাজ বিন ক্লাসিফাইড পার্সন ইন দ্য ওয়ান অফ দ্য ফলোইং দ্য মেন টাইপ। কি বলছেন, অ্যাথলেটিক্স, অ্যাথেনিক, পিকনিক আছে, এই সবগুলি, মানে এই সবগুলি যেটা হবে সবগুলি। ঠিক আছে, সবগুলি উপরে সবগুলি। এখানে সঠিক অ্যান্সার দেখো ডি, সবগুলি। ঠিক আছে, এখানে যে করেছে নির্ণয় করেছে যে কোনটা সিনেমা করছে, অল অফ দি অ্যাবাভ। দেখো এটা সিলেবাস টপিক আমি তোমাদের যে আমি যে সিডিবি সিরিজটা শুনেছি সেখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাই তোমরা সেখানে জিনিসটা বুঝেছি। ব্যক্তিত্ব যখন সিলেবাসে ব্যক্তিত্ব মানে পরিমাপের বিভিন্ন পদ্ধতি আছে, তোমার কৃষ্ণা দিয়েছিল, আরও দিয়েছিল তোমার জং দিয়েছিল। ঠিক আছে, সেখানে এখানে পিকমা দিয়েছে, তার সবগুলি দিয়েছিল। কৃষ্ণার
ছিলেন একজন জার্মান মনোরোগ বিশেষজ্ঞ, যিনি রোগীদের পর্যবেক্ষণের ভিত্তিতে মানুষের 4 ধরনের মধ্যে ভাগ করেছিলেন। এই তিনি এই তিনি এই উদ্দেশ্যে শারীরিক গঠন এবং মেজাজ ব্যবহার করেছিলেন। তিনি যে 4 ধরনের কথা বলেছিলেন তার মধ্যে রয়েছে পিকনিক, অ্যাথলেটিক্স, অ্যাস্থেনিক এবং ডিসপ্লেটিক্স। তাহলে উপরে সবগুলো এখানে আছে, ঠিক আছে? এটা মনে রাখবে। এটা একটা সমাজ সিলেবাস আমার আপার বায়োতে সে নেই, কিন্তু যদি নতুন সিলেবাস আসে সেখানে সময় থাকতে পার্সোনালি কোশ্চেন আসতে পারে। সিটির ক্ষেত্রে আছে। দেখো 4 নম্বর কোশ্চেন, টিইটি এর উদ্দেশ্য হলো নিচের কোনটি পরিমাপ করা যায়? টিইসির উদ্দেশ্য হলো নিচের কোনটি পরিমাপ করা, ঠিক আছে? এ বলছে দ্য পারপোজ অফ টিইটি টু মেজার হুইচ অফ দ্য ফলোইং। কি বলছে? যোগ্যতা, দুইতে বুদ্ধিমত্তা, সিতে আছে মনোভাব, ডিতে আছে মূল্যবোধ। বলছে অ্যাপটিটিউড, ইন্টেলিজেন্স, অ্যাটিটিউড, ভ্যালু। সঠিক অ্যান্সার হবে যোগ্যতা, ঠিক আছে? মানে অ্যাপটিটিউড কি হয়, টিইটি একটা পদ্ধতি যার মাধ্যমে এটা ম্যাপ করা যায়। বলছে টিইটি মূল উদ্দেশ্য হলো একজন প্রার্থীর যোগ্যতা পরিমাপ করা। এটি নিশ্চিত করা যে শিক্ষক হিসাবে নিযুক্ত ব্যক্তিদের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষাদানের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও ক্ষমতা রয়েছে, ঠিক আছে? এটা কি টিইটি দ্বারা কি বলা যায়? যোগ্যতা দ্বারা বলা যায়। 5 নম্বর কোশ্চেন কি আছে, একত্রীকরণ তত্ত্ব নিম্নলিখিত কোনটি ব্যাখ্যা করে? এতে হলো স্মৃতি, 2 হচ্ছে শেখা, সিতে হচ্ছে প্রেরণা, ডিতে সৃজনশীলতা। বলছে কনসোলিডেশন থিওরি এক্সপ্লেন হুইচ অফ দ্য ফলোইং। এতে মেমোরি, বিতে লার্নিং, সিতে মোটিভেশন, ডিতে ক্রিয়েটিভ। এখন সঠিক অ্যান্সার হবে এ, স্মৃতি। অর্থাৎ মেমোরির জন্য আমরা একত্রীকরণ তত্ত্ব ব্যবহার করে থাকি। একত্রীকরণ তত্ত্ব মূলত স্মৃতি একত্রীকরণের ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত। তাহলে স্মৃতির সম্পর্কে যে মেমোরি অনেকগুলো তত্ত্ব আছে, তার মধ্যে একটি হলো একত্রীকরণ তত্ত্ব। একত্রীকরণ হলো মানসিক প্রাথমিক অধিকারের পর একটি স্মৃতি ট্রেস স্থিতিশীল করা প্রক্রিয়া। এটি সম্ভবত এর অংশ হিসেবে ভাবা যেতে পারে এনকোডিং স্টোরেজ প্রক্রিয়া, অথবা এটিকে নিজস্বভাবে একটি স্মৃতি প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা যেতে পারে। অতএব আমরা এই সিদ্ধান্ত উপস্থিত হবে যে একত্রীকরণ একটা দীর্ঘমেয়াদী স্মৃতি, মানে একত্রীকরণ যে পদ্ধতি, এটা স্টোরেজ মানে কি, আমরা কোনো স্মৃতি মানে কি কোনো কিছু মনে রাখা। তুমি করেছো অনেক সময় অনেক পুরোনো জিনিস মনে থাকে, কারো মনে রাখার ক্ষমতা খুব বেশি, মানে তাকে বলি যে আমরা তার স্মৃতিশক্তি ক্ষমতা বেশি, ঠিক আছে? সঠিক হিসাবে এটা স্মৃতি। 6 নম্বর কোশ্চেন আছে, পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষাগত ভাগ ফলের ধারণাটা কে দিয়েছিল? বলছে হু ইজ দ্য গিভেন দ্য কনসেপ্ট অফ এডুকেশনাল কোয়েশন ফ্রম ব্যাকওয়ার্ড চিলড্রেন। দেখো আমরা আইকিউ পড়েছিলাম, ইন্টেলিজেন্স কোয়েশন পড়েছিলাম, ঠিক আছে? আর এখানে হচ্ছে এডুকেশনাল কোয়েশন, খুব মনে রাখবে। এটা ছিল এডুকেশনাল কোয়েশন। এটা কে দিয়েছিল? এটা ছিল এখানে হচ্ছে এতে আছে সুনেল, বিতে আছে গোডেন, সিতে আছে বাটন হল, আর ডি হলো সিরিল বার্ট। এখানে সঠিক হিসাবে ডি, সিরিল বার্ট। সিরিল বার্ট কি দিয়েছিল? এডুকেশনাল কোশ্চেন দিয়েছিল, ঠিক আছে? সিরিল বার্ট পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষাগত ভাগ ফলে ধারণা দিয়েছিলেন। বিশিষ্ট মনোবিজ্ঞানী এবং শিক্ষাবিদ স্যার সিরিল বার্টকে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষাগত ভাগ ফলের প্রতীক অনুসন্ধানকারী হিসেবে বিবেচনা করা যেতে পারে। পিছিয়ে পড়া শিশুর উপর তার কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতে কি তিনি পিছিয়ে পড়া শিশু যে এডুকেশনাল কোয়েশন সেটা তিনি লিখেছিলেন। তার শিক্ষাগত অনুপাত বা এডুকেশনাল কোয়েশন মানে শিক্ষাগত অনুপাত, যা প্রথম সমস্ত বিষয় গড় অর্জনের স্তর বয়স নির্ধারণ করে এবং তারপর কালক্রমিক বয়স দিয়ে ভাগ করে এটা পাওয়া যায়। কি বলছে? গড় অর্জনের স্তর। তাহলে কি গড় মানে এডুকেশনাল কোয়েশন কি হবে? যে ফর্মুলা কি দিয়েছিল? যে বলছে গড় বয়স, গড় লিখেছে সমস্ত বিষয়ে গড় অর্জনের স্তর বা বয়স নির্ধারণ করে এবং তারপর তার কালক্রম মানে সময়। এখানে তোমার আছে গড় বয়স মানে এভারেজ এজ, ঠিক আছে? আর এখানে তোমার যে কালক্রমিক মানে টাইম অনুসারে, টাইম এজ। তোমার ধরো বয়স অনুসারে তোমার টাইম এইটা কি হবে তোমার, ঠিক আছে? এজি এবং টিএ। এটা তো এডুকেশনাল কোয়েশন। এটা অনেকভাবে অনেক বিভিন্ন আছে, যদি এটা ইম্পর্টেন্ট আসেনি তবে দিয়েছে, মানে তোমার একটু দেখে রাখবে কে দিয়েছিল। এটা মনে হবে যে সিরিল বার্ট। এটা আসার কথা হচ্ছে যে দিতে পারে সিরিল বার্ট দিয়েছে, কিন্তু আসবে তোমাদের আইকিউটা আসবে। আমি তো প্রশ্ন করাবো, সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এডুকেশন কোয়েশনটা মনে রাখবে একটু। 7 নম্বর কোয়েশন কি আছে, নিচের কোনটি একটি ভালো পরীক্ষার বৈশিষ্ট্য থেকে আলাদা? মানে আমাদের কোনটা যে একটা ভালো যে পরীক্ষা হয় তার মধ্যে থেকে আলাদা। কিন্তু বলছে হুইচ অফ দ্য ফলোইং দ্য ডিফারেন্স ফ্রম ক্যারেক্টারিস্টিক অফ দ্য গুড টেস্ট। আমাদের কোনটা গুড টেস্ট মানে ভালো পরীক্ষার চেয়ে আলাদা? একবার যে বৈধতা মানে ভ্যালিডিটি, সিতে যে নির্ভরযোগ্যতা মানে রিয়াবিলিটি, সি হলো বস্তুনিষ্ঠা অবজেক্টিভিটি, আর ডি হলো যোগ্যতা বা অ্যাপটিটিউড। এখন বলছে
এখানে সঠিক অ্যান্সার তোমার বলছে যে এখানে যোজ্যতা একটি ভালো বৈশিষ্ট্য নয়, ডি হবে সঠিক অ্যান্সার। মানে যোজ্যতা, বাকিগুলো তো ভালো বৈশিষ্ট্য, যেগুলো বৈধতা, মানে একটা তুমি একটাই পরীক্ষা করো, তার যে ভ্যালিডিটি না থাকে, তাহলে বৈধতা না থাকে, তাহলে তুমি তার একটা গুরুত্ব থাকবে। তাই একটা পরীক্ষার ক্ষেত্রে, ভালো পরীক্ষার ক্ষেত্রে এটা লাগবে, বৈধতা, বৈধতা লাগবে, নির্ভরযোগ্যতা লাগবে, বস্তুনিষ্ঠ হবে, মানে অবজেক্টিভিটি, মানে তুমি যারা পরীক্ষা নিচ্ছ তার অবজেক্ট কি, একটা অবজেক্ট তো থাকবেই, যে আমি পরীক্ষা নিচ্ছি ছেলেদের তার ভালো, তার তার উন্নতিটাকে পরীক্ষা করার জন্য, বা তার যে পরবর্তী যে ক্লাসে ভর্তি হয় তার জন্য, তার যে ক্যাপাসিটি সেটা পরিণত করার জন্য, ঠিক আছে। আর নির্ভরযোগ্যতা থাকবে, মানে পরীক্ষা থেকে পরপর একটা জিনিস আসবে, তার নির্ভরযোগ্যতা থাকবে এবং তার বৈধতা, ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে। পরীক্ষা থেকে থাকবে না কি যোগ্যতা, ঠিক আছে, ভ্যালিডিটি, এটা পরীক্ষার কোনো কাজে লাগে না, ঠিক আছে। একটি ভালো পরীক্ষা আমাদের সঠিকভাবে অর্থনৈতিকভাবে অর্জন, দক্ষতা অর্জনে সক্ষম করে তুলবে। বলছে একটা সঠিক পরীক্ষা, ভালো পরীক্ষা আমাদের সঠিকভাবে এবং অর্থনৈতিকভাবে অর্জন বা দক্ষতা অর্জনে সক্ষম করে তোলে। একটি ভালো পরীক্ষা চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে। এক, নির্ভরযোগ্যতা; দুই হচ্ছে বৈধতা; তিন, বস্তুনিষ্ঠা; আর ব্যবহারযোগ্যতা। অতএব আমরা এই সিদ্ধান্ত উপনীত হই যে যোগ্যতা একটি ভালো পরীক্ষা বৈশিষ্ট্য নয়, ব্যক্তিত্বের একটি অংশ। যোগ্যতা কি একটি ব্যক্তিত্বের একটি অংশ, ঠিক আছে, কিন্তু এটা পরীক্ষার কোনো অংশ নয়, ঠিক আছে। তার সঠিক হিসাবে তোমার এখানে যোগ্যতা। তারপর দেখো কি হচ্ছে 8 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বুদ্ধিমত্তা তত্ত্ব নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছিলাম একটু আগে আইকিউ। বলছে টু ফ্যাক্টর থিওরি, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নট থিওরি অফ ইন্টেলিজেন্স, ঠিক আছে। ইউনিফ্যাক্টর থিওরি, রিগ্রেশন তত্ত্ব, বহুমুখী তত্ত্ব, ঠিক আছে। এখানে সঠিক অ্যান্সার দেখো ইউনিফ্যাক্টর থিওরি, টু ফ্যাক্টর থিওরি আছে, রিগ্রেশন তত্ত্ব আছে, বহুমুখী তত্ত্ব, কিন্তু তোমার সরি একটা বি হবে, রিগ্রেশন হবে, ঠিক আছে, এটা রিগ্রেশন হবে, রিগ্রেশন হবে। রিগ্রেশনের তত্ত্ব নেই, ইউনিফ্যাক্টর আছে, টু ফ্যাক্টর আছে, ভৌমিক তত্ত্ব আছে, রিগ্রেশন কোনো বুদ্ধির কোনো থিওরি নেই, ঠিক আছে। রিগ্রেশন তত্ত্ব হলো চালকের মধ্যে সম্পর্ক অনুমান করার জন্য একটি পরিসংখ্যান প্রক্রিয়া। রিগ্রেশন, কোরিলেশন রিগ্রেশন পড়েছিলাম, যেটা আছে, যারা ভূগোল পড়েছে তারা জানবে। সেক্ষেত্রে মানে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে লাগে, মানে দুটো বৈষম্য, চলকের মধ্যে, দুটো চলকের মধ্যে বৈষম্য, রিগ্রেশন এরকম দুটো চলকের মধ্যে বৈষম্য খোঁজার জন্য, ঠিক আছে। এটা যেরকম হয় তাহলে পজিটিভ, এরকম যদি হয় নেগেটিভ, ঠিক আছে। আর যদি এরকম হয় তাহলে কোনো পজিটিভ বা নেগেটিভ নয়। এতে বিভিন্ন চালকের মধ্যে মডেলিং এবং বিশ্লেষণের জন্য অনেক কৌশল অনুভব করতে হয়েছে। যখন একটি নির্ভরশীল চালক আর একটি নির্ভরশীল চালকের মধ্যে সম্পর্ক উপর ফোকাস করার বুদ্ধিমত্তা, ইন্টিগ্রেল ফ্যাক্টর তত্ত্ব, ফরাসি মনোবিদ আলফ্রেড বিনেট প্রদত্ত। স্পিয়ারম্যান 1923 সালে দেখো, আলফ্রেড বিনেট যে স্পিয়ারম্যান হচ্ছে দ্বিকরণ তত্ত্ব দিয়েছিল, ঠিক আছে। ইউনিফ্যাক্টর কে দিয়েছিল? তোমার বিজ্ঞানী আলফ্রেড বিনেট। এই যে ইউনিফ্যাক্টর হচ্ছে আলফ্রেড বিনেট। আর টু ফ্যাক্টর দিয়েছে তোমাকে, তোমার হচ্ছে তোমার এখানে স্পিয়ারম্যান, ঠিক আছে। আর যে বহুমুখী তত্ত্ব দিয়েছিল মনোবিদ হাওয়ার্ড গার্নার। এই যে এটা প্রচুর ইম্পর্টেন্ট, হাওয়ার্ড গার্নার, ঠিক আছে, এটা হাওয়ার্ড গার্ডনার। এটা যে বহুমুখী তত্ত্ব দিয়েছিল হাওয়ার্ড গার্নার, ঠিক আছে, এটা তাহলে মনে রাখবে। তাহলে এখানে শুধু রিগ্রেশনটা কিন্তু আর কোনো বুদ্ধি তত্ত্ব নয়। 9 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নলিখিত কোন গ্রন্থিটি নালীবিহীন নয়? মানে নালীবিহীন মানে কি, আছে, নালীবিহীন নয়, বাকি নালীবিহীন, তার মধ্যে নালী আছে। বলছে হুইচ অফ দ্য ফলোইং দ্য ইজ নট এ ডাকটেলস, মানে নালীবিহীন নয়। বলছে একটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি, সি হলো অ্যাড্রিনাল গ্রন্থি, সি হচ্ছে লালা গ্রন্থি, ডি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। এখন সঠিক হবে লালা গ্রন্থি, নালিকা বাহিকা নয়, ঠিক আছে। লালা গ্রন্থির মধ্যে কোনো নানা নেই, মানে এই লালা গ্রন্থির মধ্যে কোনো নানা, মানে দেখো নালিকা মানে গ্রন্থি থেকে যে রস ক্ষয়িত হয়, সে বিভিন্ন নালার মাধ্যমে, মানে কি শিরা, মানে এসব নলের মধ্যে বিভিন্ন রক্ত মিশে, কিন্তু লালা গ্রন্থি কোনো নালিকা নেই, ঠিক আছে। বলতে এখানে হচ্ছে সেলিভার গ্ল্যান্ড। বলছে লালা গ্রন্থি হলো নালী গ্রন্থি, যা সরাসরি রক্তের না নিঃসৃত সরাসরি হয়ে, বরং অন্য গ্রন্থি যেমন পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, থাইরয়েড সকলের নিঃসরণে সরাসরি রক্তে নির্গত হয়। সুতরাং লালা গ্রন্থি নালী বীর গ্রন্থি নয়, সরি দেখো কি বলছে, কি বলছে একটা জিনিসটা, বলছে নালীবিহীন নয়, মানে এগুলোতে নালী নেই, ঠিক আছে, নালী নেই, এগুলোতে নালী নেই, কিন্তু সময় একমাত্র নালী আছে লালা গ্রন্থিতে, ঠিক আছে। আমি যেটা বলেছিলাম, বা এরা কি পিটুইটারি গ্রন্থি, আলিয়া গ্রন্থি, থাইরয়েড ডাইরেক্ট এরা শরীরে মিশে যায়, কিন্তু লালা গ্রন্থি শরীরে মিশে না, ঠিক আছে। বলছে লালা গ্রন্থি হলো নালী গ্রন্থি, যা সরাসরি রক্তে বা নিঃসরণ করে না, বরং অন্য গ্রন্থি যেমন মানে অ্যাডিনাল, থাইরয়েড গ্রন্থি সকলেই সরাসরি নিঃসৃত হয়, সরাসরি রক্তে নির্গত। সুতরাং লালা গ্রন্থি হলো, মানে এই যে গ্রন্থিগুলো পিটুইটারি গ্রন্থি, অ্যাডিনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, এরা ডাইরেক্ট রক্তে মিশে যায়, কিন্তু লালা গ্রন্থি ডাইরেক্ট রক্তে মিশে না, ঠিক আছে। এই দেখো এই কোশ্চেনটা কিন্তু আমাদের ভাবছি এটা সায়েন্সের কোশ্চেন এখানে এসে, এটা কিন্তু তোমার সিডিপিরই কোশ্চেন, ঠিক আছে, কেন যেখানে ওই তোমাদের জেনেটিক আছে সেখান থেকে তুলে গেছে। 10 নম্বর কোশ্চেন, দ্বিতীয় পর্যায়ে পেঁয়াজেটির
জ্ঞানীয় বিকাশ হলো, দ্বিতীয় পর্যায়ে পেঁয়াজের এই জ্ঞানের বিকাশ হলো, বলছে অ্যাকর্ডিং টু দ্য পেঁয়াজের সেকেন্ড স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। আর কী হবে? প্রথমে হচ্ছে আনুষ্ঠানিক ক্রিয়া পর্যায়, বিতে সেন্সরি মোটর স্টেজ, সিতে পাক কার্যক্রম পর্যায়, ডিতে হচ্ছে কংক্রিট অপারেশন পর্যায়। এখন সঠিক অ্যান্সার হবে তোমার যে তোমার এখানে প্রি অপারেশন স্টেজ, তোমার প্রি অপারেশন স্টেজ হলো তোমার পেঁয়াজের চারটা সেকেন্ড পর্যায়ে। আমাদের প্রথম কী ছিল? একে আছে তোমাদের ফর্মাল অপারেশন সেন্সরি মোটর স্টেজ, দুই আছে প্রি অপারেশন স্টেজ, তিনে আছে কি কংক্রিট অপারেশন স্টেজ, চারে আছে ফর্মাল অপারেশন স্টেজ। এই যে চারটা স্টেজের দুটি হলো কি প্রি অপারেশন স্টেজ, মনে রাখবে। সুইচ মনোবিজ্ঞানে জিন পেঁয়াজের মতে প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে মানুষের হচ্ছে সাথে সাথে আমরা জ্ঞানের বিকাশের চিন্তা ভাবনা এবং যুক্তি চারটি স্তর অতিক্রম করি। ঠিক আছে? আপনার শিশু যে আনন্দময় পর্যায়ে প্রবেশ করেছে তার দ্বিতীয় পর্যায়ে তাকে বলা হয় প্রি অপারেশনাল স্টেজ। ১ নম্বর কোশ্চেন কি আছে? শিক্ষাগত মনোবিজ্ঞানের সবচেয়ে বিষয়গত পদ্ধতি কোনটি? মানে শিক্ষাগত মনোবিজ্ঞানের সবচেয়ে বিষয়গত পদ্ধতি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট সাবজেক্টিভ মেথড অফ দ্য এডুকেশনাল সাইকোলজি? এ হলো এক হলো বহি বিবেচনা, দুই হচ্ছে আত্মদর্শন, সে পর্যবেক্ষণ, দিতে পরীক্ষা। এখন সঠিক অ্যান্সার হবে বি, আত্মদর্শন, মানে ইন্ট্রোস্পেকশন। এটা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবে। আত্মদর্শন মানে কি? তোমার ভিতরে তোমার সঙ্গে কথা বলে তোমার ভিতরে যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে আত্মদর্শন, মানে তোমার মনের যে অন্তর্ভুক্ত যে চিন্তা ভাবনাগুলো আছে সেটা যে দর্শন করতে পারে সেটা হচ্ছে আত্মদর্শন। এটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যালয়ের মনে থাকো না, বলে তোমাকে কাউন্সিলিং করতে হয়, কাউন্সিলিং তোমার বাদ তোমার কথার সঙ্গে বলে তোমার ভিতরে যে কি চিন্তা ভাবনা চলছে সেটাকে তারা ডিসকাস করে, সেটা আত্মদর্শন করে, সেটা তোমার ভিতরে প্রবেশ করে। ঠিক আছে? তাহলে আত্মদর্শন তোমার ভিতরে তোমার যে মানে যারা খুব ডিপ্রেশন তাদের কাউন্সিলিং করা মানে আত্মদর্শন করা হয়। মানে আত্মদর্শন তার মানে তার চিন্তার কারণটা তার কথাবার্তার মধ্যে তাকে মুক্ত করা হয় সেখান থেকে। আত্মদর্শনের একটি পদ্ধতি যার মাধ্যমে নিজের সচেতন চিন্তা ভাবনা এবং অনুভূমিক পরীক্ষা করা হয়। মনোবিজ্ঞানী আত্মদর্শনের প্রক্রিয়াটি কেবলমাত্র ব্যক্তির মানসিক অবস্থার পর্যবেক্ষণের উপর নির্ভর করে না। এই পদ্ধতি উইলহেম নট দ্বারা প্রভাবিত হয়েছিল। ঠিক আছে? তারপর দেখো আলবার্ট বান্দুরা নিচে কোনটির সাথে যুক্ত? বলছে অ্যালবার্ট বান্দুরা ইজ অ্যাসোসিয়েট উইথ হুইচ অফ দ্য ফলোইং? বলছে এগুলো আচরণগত তত্ত্ব, বি হচ্ছে সামাজিক শিক্ষা তত্ত্ব, সিতে জ্ঞানীয় উন্নয়ন তত্ত্ব, ডিতে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট। এখানে সঠিক আছে আলফ্রেড সামাজিক শিক্ষা তত্ত্ব। ঠিক আছে? সোশ্যাল লার্নিং থিওরি, প্রচুর ইম্পর্টেন্ট যে আলফ্রেড বান্দুরা কিসের থিওরি? সোশ্যাল লার্নিং থিওরি। মানে সোশ্যাল মানে যেমন আমার বলছিলে ভাই গোষ্ঠীর সোশ্যাল কনস্ট্রাক্ট থিওরি পড়েছিলাম, এটা ছিল লার্নিংয়ের ক্ষেত্রে আলফ্রেড বান্দুরা সোশ্যাল লার্নিং থিওরি করেছিলেন। বলছে এটা ভালোভাবে মনে রাখবে। আলবার্ট বান্দুরা একজন প্রভাবশীল সামাজিক জ্ঞানীয় মনোবিজ্ঞানী, যিনি সমত তার সামাজিক শিক্ষা তত্ত্ব স্বকার্যকরের ধারণা তার বিখ্যাত বোবো পুতুল। ঠিক আছে? এই যে তার বিখ্যাত যে বোবো পুতুল, হ্যাঁ, পরীক্ষার জন্য সর্বাধিক পরিচিত। আলবার্ট বান্দুরা মানে এই বোবো পুতুল দ্বারা তিনি তার যে সোশ্যাল লার্নিং থিওরিটা দিয়েছিলেন। যেমন কি প্যাবলো কুকুর। ঠিক আছে? কিন্তু তিনি বোবো পুতুল মানে খুব ইম্পর্টেন্ট। বান্দুরা সামাজিক শিক্ষা তত্ত্ব পর্যবেক্ষণ শিক্ষা অনুকরণ এবং মডেলিং গুরুত্বের উপর জোর দিয়েছিল। মানে সামাজিক শিক্ষা ক্ষেত্রে তিনি পর্যবেক্ষণ করতে হবে, অনুকরণ এবং মডেলিংয়ের উপর তিনি গুরুত্ব দিয়েছিলেন। 13 নম্বর কোশ্চেন, শেখার বক্ররেখার মালভূমির কারণ কি? শেখার বক্ররেখার মালভূমির কারণ কি? বলছে প্লেটিউ লার্নিং কজ ডিউ, প্রচুর ইম্পর্টেন্ট আছে কোশ্চেন। প্লেটিউ লার্নিং কজ মানে কি? প্রথম হচ্ছে প্রেরণা, পরিপক্কতা, ক্লান্তি, সুদ। বলছে মোটিভেশন, ম্যাচুরেশন, ফ্যাটিউ, ইন্টারেস্ট। মানে কি যে মানে দেখো লার্নিং মানে বলছে বক্ররেখা মানে লার্নিং দেখো 3 টাইপের। এইটা হচ্ছে তোমার পজিটিভ লার্নিং। ঠিক আছে? আরটা আছে তোমার, এটা তোমার হচ্ছে যখন এরকম হয়ে যাবে নেগেটিভ লার্নিং। আর ফ্ল্যাটিং লার্নিংটা হচ্ছে তোমার এই যে বলছে প্লেটিউ, যখন লার্নিংটা হবে ঠিক আছে একটা পড়া প্রসঙ্গে এরকম স্থির হয়ে যাবে লার্নিং, তখন দেখো এটা এই যে স্থিরটা এটা কি বলে? প্লেটিউ। প্লেটিউ মানে কি? দেখো তুমি একটা যখন পরীক্ষা তুমি কোনো একটা কাজে প্রিপারেশন নেবে শুরু করবে, তো প্রথম 1 মাস তুমি প্রচুর করে দিচ্ছ, 1 মাসের পর আস্তে আস্তে তোমার মধ্যে একটা মানে তোমার যখন সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে একটা তোমার পড়ার স্পিডটা কমে যায়। যে ওই যে কমে যাচ্ছে কারণ কি? তোমাদের সে ভয়টা নেই যে আমার সিলেবাস শেষ করতে হবে, কী করতে হবে, বা কোনো একটা কাজের প্রতি তার অহিংসার কমে যাচ্ছে, সেটা হচ্ছে প্লেটিউ। এর কারণ হচ্ছে একমাত্র যে এই যে বক্রতা উন্নতির কারণ হচ্ছে ক্লান্তি মানে কি? তোমার তোমার তুমি হয়ে গেছে আর ইচ্ছা নেই, সেটা হচ্ছে ক্লান্তি। শিক্ষার বক্রতা হলো একটি গ্রাফিক্যাল উপস্থাপন যা কোনো একটা নির্দিষ্ট কার্যকলাপের অগ্রগতি বা উন্নতির অভাব নির্দেশ করে। অভিনয়কারী শেখার বক্ররেখা একটি মালভূমি পৌঁছায় যখন খুব কম এবং কোনো উন্নতি হয় না। মানে এখানে আর উন্নত হয় না, তার চাহিদা নেই, যখন তারা স্পিড ছিল তখন করছে। মানে কি প্লেট হওয়ার কারণ কি? উন্নতি হয়েছে, প্রথম যে তার শিখছে
শিক্ষা যখন হয়ে গেছে কিছুটা তখন আর হচ্ছে না, প্লেটু হয়ে যায়, কিন্তু আবার সেটা পরে বাড়ে, ঠিক আছে, এরকম যায়। এই যে প্লেটু সিস্টেম, এটাকে প্লেটু বলেছে। ক্লান্তিও হলো শক্তি ও প্রয়োজনের অভাব, মানে একটা ক্লান্তি হয়ে যায় এবং দীর্ঘ কাজ করাবে কাজ এবং তার শক্তির অভাব দেখায়, তাই এটা প্লেটু হয়ে যায়। 14 নম্বর কি আছে, মিরর ড্রয়িং টেস্ট পরিমাপের জন্য ব্যবহার করা হয় কি? মিরর ড্রয়িং টেস্ট ইউজ করা হয় মেজারমেন্ট, এটা দেখো সি টেটে, এটা তোমার প্রাইমারি ডব্লিউবি টেটে এগুলো নিয়ে এত ডিটেলসে সি টেটে কথা ছিল, কিন্তু তাই তোমরা এটা দেখতে পারো তো মনে রাখবে, ঠিক আছে, সবই পড়বে কোথায় কি আছে। বলছে শেখার স্থানান্তর, শেখার হার, সৃজনশীলতা, সুদ। বলছে ট্রান্সফার লার্নিং, রেট অফ লার্নিং, ক্রিয়েটিভিটি, ইন্টারেস্ট। এখন সঠিক আনসার হবে শেখার হার। বলছে মেরো ড্রয়িং, মেরো ট্রেনিং টেস্টিং পরীক্ষা হলো একটি মনস্তাত্ত্বিক মূল্যায়ন, আর কি একটা মনস্তাত্ত্বিক মূল্যায়ন, যা শেখার হার মানে কি হারে শেখার হার মানে কি, শেখার হার মানে কি হারে শিখছে, হাত ও চোখের সম্মানন এবং স্নায়ু মানসিক ক্ষতি এবং পরিমাপ করতে সাহায্য করে ব্যবহৃত হয়। এই পরীক্ষায় একজন প্রার্থীকে আয়নায় তাদের কাজ পর্যবেক্ষণ করার সময় একটি ছবি টেস্ট করতে বা আঁকতে নির্দেশ দেওয়া হয়। তাহলে এটা কি জন্য যে শেখানোর হারটাকে নির্ণয় করার জন্য এটা করা হয়। 15 কোশ্চেন গেছে ক্লাউড পিকচার টেস্ট নিম্নলিখিত কোনটি পরিমাপ করতে হবে ব্যবহৃত হয়। দেখো তোমরা ভাবছো এই কোশ্চেনটা কোথায় আছে, তোমাদের এত বই এই কোশ্চেন সহজে পাবে না, তুমি এই কোশ্চেনগুলো রীতা বা যে বিএড কলেজে বইতে পাবে না, ঠিক আছে, কেন এগুলো খুব ডিপলি ভিত্তি, ঠিক আছে। বলছে ক্লাউড ক্লাউড পিকচার টেস্ট ইউজ দ্য মেজারমেন্ট দ্য ফলোয়িং। বলছে এগুলো ব্যক্তিত্ব দিয়েছে, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা দিয়েছে, তোমার হচ্ছে সুদ মানে বা ইন্টারেস্ট। একটা সুদ নয়, ইন্টারেস্ট মানে একটা সুদ হবে না, সুদ মানে কি আগ্রহ, ইন্টারেস্ট মানে আগ্রহ, ঠিক আছে, আগ্রহ। এখানে সত্যি হবে তোমার ব্যক্তিত্ব। ক্লাউড পিকচার টেস্ট মাপার কিসে পরিমাপ করা হয় ব্যক্তিত্বের জন্য, ঠিক আছে, পার্সোনালিটি। পার্সোনালিটি আপার প্রাইমারি চ্যাপ্টার নেই, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যারা সিটেট দিচ্ছে তাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, তবে দেখে রাখবে। ক্লাউড পিকচার টেস্ট হলো একটি সাইকোমেট্রিক পরীক্ষা যা একজন ব্যক্তিত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এই পরীক্ষাটি উইলিয়াম স্টার্ন দ্বারা তৈরি হয়েছিল। এটি ডিজাইন ফ্যানেস্টিক উদ্দীপনা এবং রোড সার্চ সিরিজের অনুশীলনাগুলি এড়াতে পারে। রোড সার্চ এই মেঘগুলির 10টি ইন ব্লক পরীক্ষা দিয়ে স্থাপন করেন, ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে ব্যক্তিত্ব। 16 নম্বর কোশ্চেন আছে নিম্নলিখিত বিষয়গুলিকে শারীরিক বিকাশকে প্রভাবিত করার কারণ কি? নিম্নলিখিত বিষয়গুলিতে শারীরিক বিকাশকে প্রভাবিত কারণ বলছে হোয়াট ইজ দ্য ফ্যাক্টর দ্য ইনফ্লুয়েন্স অফ ফিজিক্যাল ডেভেলপমেন্ট ইন দ্য ফলোয়িং। বলছে পরিবেশ, দুই আছে বংশগতি, সি আছে খেলাধুলা বা ব্যায়াম, ডিতে আছে এই সবগুলি। বলছে এনভায়রনমেন্টাল হেরিটেজ, স্পোর্ট অ্যান্ড এক্সারসাইজ, ডি অল। বলছে নিম্ন বিষয়গুলি শারীরিক, দেখো শারীরিক বিকাশে সবগুলি কাজে লাগে, তোমার পরিবেশও কাজে লাগে, বংশগতি কাজে লাগে, খেলাধুলা ব্যায়ামও কাজে লাগে, আর সঠিক হবে ডি। কিন্তু শরীরে কি তোমার শারীরিক বিকাশ, তোমার পরিবেশ যদি ভালো না থাকে, তুমি অস্বাস্থ্যকর পরিবেশে সেখানে শুধু রোগ জ্বালাপালা লেগে যায়, তোমার শরীর ভালো থাকবে তাহলে তোমার রোগ হয়ে যাবে। যে বংশগতি, তুমি একটা এমন একটা বংশগতি যে বংশের কোনো রোগ ছিল সেই রোগটা তোমার মধ্যে আসবে, তাহলে তোমারও শরীর বিকাশ হবে না। আর যদি তোমার পরিবেশ বংশ দুটোই ভালো থাকে, তোমার খেলাধুলা তুমি পারো না, ব্যায়াম করো না, তাহলে তোমার শরীরটা অন্যরকম। তাই খেলাধুলা ব্যায়াম সবই হবে এর মধ্যে অন্তর্গত, অল অফ দিস। শিশুর বিকাশ নির্ভর করে তার বাবা মার কাছ থেকে প্রাপ্ত সম্মানের উপর, মানে বাবা মার থেকে যেটা পাবে তার উপর ডিপেন্ড করে তার বিকাশটা হবে। এই সম্মানগুলি শিশুর বিকাশের সীমানা নির্ধারণ করে। শারীরিক বিকাশ, বংশগতি, জেনেটিক গঠন, জেনেটিক মানে তো বংশগতি, হ্যাঁ, খেলাধুলা এবং ব্যায়ামের মতো শারীরিক কারণ এবং পরিবেশের কারণগুলির মধ্যে একটা জটিল ভারসাম্য নিয়ন্ত্রণ হয়, আর যা সমস্ত পরস্পর নির্ভরশীল, মানে যে আমার শারীরিক বিকাশটা হয় এগুলির মধ্যে পরস্পরের সম্পর্কের মধ্যেই তৈরি হয়। বলছি দেখো 17 নম্বর কোশ্চেন দেখো, এই যে আইকিউ দিচ্ছে, ঠিক আছে, আইকিউ বুদ্ধি মাপার জন্য জনগণার আইকিউ কোনটা ঠিক, এই যে আইকিউ সূত্রের মধ্যে প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষা পড়ে অঙ্ক চলে আসতে এটা পড়ে যে পরীক্ষা আইকিউ যে সূত্র, এই যে সিএ মানে কোরোনালিক্যাল এজ, মেন্টাল এজ, দিয়েছে মেন্টাল এজ, কোরোনালিক্যাল এজ ইন্টু 100। তো মেন্টাল এজ মানে বুদ্ধিমত্তা বয়স, মানে তোমার এখন প্রকৃত বয়স কত আর বুদ্ধিমত্তা বয়স কত দিয়ে 100 করে তাকে আইকিউটা পাওয়া যাবে। সিতে আছে কোরোনালিক্যাল এজ, মেন্টাল এজ ইন্টু 100। ডিতে আছে মেন্টাল এজ, কোরোনালিক্যাল এজ ইন্টু 100। সঠিক দেখতে তোমার সঠিক হবে বি, যে মেন্টাল এজ বাই কোরোনালিক্যাল এজ বা 100, মানে বুদ্ধিমত্তা বয়স, প্রকৃতি বয়স, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, আর ইন্টু 100, সঠিক আছে বি। এই যে দেখো যে মেন্টাল এজ এবং কোরোনালিক্যাল এজ ইন্টু 100 বলে। বলছে আইকিউ হলো বুদ্ধিমত্তার ভাগফল, মানে এটি আমার একটি মান, আইকিউ বুদ্ধিমত্তা বয়স, প্রকৃত বয়স, 100 সূত্র ব্যবহার করে 100 সূত্র ব্যবহার করে গণনা করা যেতে পারে। মূলত মানসিক বয়স এবং কালক্রমিক বয়সের মধ্যে পার্থক্য বুদ্ধিমত্তা ভাগফল বা আইকিউ গণনার জন্য ব্যবহৃত হয়। এই নিম্নলিখিত সূত্র ব্যবহার করে অনুপাদনে তৈরি করা যায়। তাহলে এটা মনে হয় প্রচুর ইম্পর্টেন্ট, যে আইকিউর সূত্র কি, তোমার মেন্টাল এজ বাই কোরোনালিক্যাল এজ ইন্টু 100 বা বুদ্ধিমত্তা বয়স এম এ, এর মানে এম এ সি এ
ইন্টু 100, এটা মনে রাখলেই হলো। এটা আইকিউ সূত্র। 18 কোশ্চেনে প্রতিফলিত চিন্তাভাবনা কে বর্ণনা করেছেন? এতে যে রস, ডিতে ডিউ, সিতে উডওয়ার্থ, ডিতে ডেভার। বলছে হু ডিসক্রাইব দ্য রিফ্লেকটিভ থিঙ্কিং অফ ফ্রম দ্য রোজ, ডিউ, উডওয়ার্থ, ডেভার। এখন সঠিক আসবে তোমার ডিউ, ঠিক আছে, জন ডিউ। এটা কি হচ্ছে রিফ্লেকটিভ চিন্তাভাবনা। কেমন দেখো কি বলছে এক্সপ্লেনে। জন ডিউ কর্তৃক প্রদত্ত একটি ধারণা ছিল যে প্রতিফলন চিন্তাভাবনা, জন ডিউ দ্বারা প্রতিফলন চিন্তাভাবনা করেছিল। জন ডির প্রকাশিত চিন্তাভাবনায় ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে আমাদের মাত্র শক্তিশালী প্রতিষেধক হিসাবে সংজ্ঞায়িত করেছে। ডিউ যুক্তি দেন, প্রতিফলন চিন্তাভাবনা হলো জ্ঞানের বিভিন্ন অংশ কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত এবং একে অপরের বৈধতা দেয় এবং সম্পূর্ণ কাঠামো ভালোভাবে চিন্তা করার জন্য ফলশ্রুত সংযোগ তৈরি করে। তাহলে কি প্রতিফলন চিন্তাভাবনা কি? তোমার বিভিন্ন সঙ্গে তার সংযোগ স্থাপন করে, বিভিন্ন চিন্তা তারপরে সংস্থাপন করে প্রতিফলন। 19 নম্বর কোশ্চেন কি, কোনটি আরোহী স্তরের অন্তর্ভুক্ত নয়? ভেরি ভেরি মনে রাখবেন, হুইচ দ্য ফলোইং নট ইনক্লুডিং দ্য লেভেল অফ ইন্ডাকটিভ রিজনিং। ইন্ডাকটিভ আর ডিডাকটিভ আছে, আরোহী অবরোহী মনে রাখবে এটা। এলে পরীক্ষা, শীত হলো সাধারণীকরণ, বিতে পর্যবেক্ষণ, ডিতে কল্পনা। সঠিক আছে ডি কল্পনা। দেখো আরোহী যে তার স্টেজ থাকে, ঠিক আছে, সে তার কিন্তু সেক্ষেত্রে স্টেজের ক্ষেত্রে ইমাজিনেশন কোনো স্থান নেই, এক্সপেরিমেন্ট করতে হবে, জেনারেশন করতে হবে এবং অবজারভেশন করতে হবে। মানে ইন্ডাকটিভ মানে কি, তুমি ফিল্ডে যে তোমার যদি বলে তুমি দেখো যদি বলে দেখো এই ঘটনা কী ঘটেছে, তুমি তাহলে তার জন্য ফিল্ডে যাবে, তার জন্য এক্সপ্লেন করবে, তাহলে হচ্ছে আরোহী পদ্ধতি প্রচুর ইম্পর্টেন্ট। যে আরো ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ করতে পেরেছে। আরেকটা হচ্ছে ডিডাকটিভ। ইন্ডাকটিভ আগেই তুমি, ঠিক আছে, তো আগে তোমার ইন্ডাকটিভ মানে ডাইরেক্ট অ্যাক্টিভ বেস, আর ডিডাকটিভ মানে তোমার বিভিন্ন সূত্র প্রয়োগ করে করা হয়। ইন্ডাকটিভ রিজনিং হলো একটি বিবৃতি প্রমাণ, যে একটি নিয়ম বা নীতি সাধারণীকরণ করার একটি উপায়, যা প্রমাণ করে দেখায় যে যেটি এটি বিবৃতি বা নিয়ম এটি নির্দিষ্ট ক্ষেত্রে সত্য, এবং তবে এটি এমন ক্ষেত্রে সত্য হবে যা কিছু ক্রমানুসারে প্রতিষ্ঠিত, এবং এইভাবে একটি সাধারণ ধরনের সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। ইন্ডাকটিভ রিজনিং স্তরগুলি হলো, প্রথম হলো সাধারণীকরণ, দুই হলো পর্যবেক্ষণ, সে হলো পরীক্ষা নিরীক্ষা। অতএব আমরা এই সিদ্ধান্তে পৌঁছে গেলে কল্পনা, এখানে যে কল্পনা আছে সেটা কোনো স্তরের মধ্যে নেই, ঠিক আছে। এই যে ইন্ডাকটিভ রিজন তুমি একটা তৈরি করলে, সেখানে যে তোমার অ্যাক্টিভ বেস করলে তার রিজনিং যে স্টেপগুলো, এখানে কোনো কল্পনা সেই স্টেজের মধ্যে বা ইমাজিনেশন স্টেজের মধ্যে নেই। 20 নম্বর কোশ্চেন কি আছে? 20 নম্বর কোশ্চেন কি আছে? শিক্ষার্থী বিষয়বস্তু ধরে রাখা এবং স্মরণীয় ব্যর্থ হয়। শিক্ষার্থী বিষয়বস্তু ধরে রাখা বা এবং স্মরণে ব্যর্থ হয়। দ্য ফেলিউর দ্য রিয়াকশন অ্যান্ড রিটেনশন অ্যান্ড রিকল অফ দ্য লার্নার কন্টেন্ট। এত স্মৃতি ভুলে যাওয়া, দুইতে ভুলে যাওয়া, স্মৃতি ধরে রাখা, ডিতে চিন্তা করা। বলছে কোনো একটা বিষয়বস্তু ধরে রাখা, কোনো একটা জিনিস গল্প বলে তার গল্পটাকে মনে রাখা বা তাকে স্মৃতিতে স্মরণ করে রাখা ব্যর্থ হয়, তার কারণ কি? বিতে হলে ভুলে যাওয়া, যাকে বলা ফরগেটিং, মানে ভুলে যাওয়াটা ফরগেটিং, মানে সে সবাই ভুলে যায়, সেটাই বলছি, সে ধরে রাখতে পারে না। এটা তোমাদের প্রাইমারি সিলেবাসে আছে। শিক্ষার্থী বিষয়বস্তু ধরে রাখতে স্মরণ করতে ব্যর্থ হওয়ার হলো ভুলে যাওয়া। কোনো কিছু মনে রাখতে মানে কি, সেটা ভুলে যাচ্ছে। ভুলে যাওয়া হলো দীর্ঘমেয়াদী স্মৃতির ভাণ্ডার থেকে তথ্য উদ্ধার এবং ধরে রাখতে ব্যর্থতা। বেশিরভাগ হারিয়ে যাওয়া যায়, কিন্তু আমাদের জীবনে একটি ছোট্ট রেকর্ড রাখার জন্য যথেষ্ট পরিমাণ তথ্য থেকে যায়। কখনো কখনো আমরা যাকে প্রকৃত অর্থে ভুলে গেছি বলে মনে করি, কিন্তু ভুলে যাই না, কারণ এটি কখনো কখনো প্রথম এনকোডিং এবং সংরক্ষণে হয়নি। ভুলে যাওয়া মানে কখনো সংরক্ষণ হয়নি। তারা কি কোনো কিছু ভুলে যাওয়া হচ্ছে তোমার ফরগেটিং। এই হচ্ছে দেখো 5 বছর বয়সী মোহনের মানসিক বয়স 8 বছর হলে আইকিউ হবে কত? তাদের আমরা কি বলছিলাম, সেখানে বলছে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100 ছিল। এখানে কি বলছে, একেবারে তার মোহনের যে মানসিক বয়স, মেন্টাল এজ কত? 5 বছর, মানসিক 8 বছর, 8 বছর এখন তার বয়স কত ছিল? 5 বছর ইন্টু 100 করলে কত পাবো আমরা? তো 800 থেকে 5 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? আর এক গুণ করলে কী পাবো আমরা? দেখো কী হবে, তাহলে এখানে বলে আমরা 160 পাবো, ঠিক আছে, 160। তাহলে সঠিক হিসাবে এখানে এ যে দেখবে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে। আগে তোমার পাবে এসেছিল যে মেন্টাল হেলথ ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100 দেওয়া থাকবে এরকম যে 5 বছর বয়সী তার মানসিক বয়স তো তাহলে আইকিউ কত? এখানে হিসাবে 16 হচ্ছে 5 ইয়ার ওল্ড মোহন হ্যাজ বিন মেন্টাল এজ 18, হোয়াট ইজ আইকিউ, ঠিক আছে। এই যে বুদ্ধিমত্তা দিয়েছে আইকিউ মানসিক বয়স ও কালক্রমিক বয়স ইন্টু 100, যোগ্যতা মানসিক বয়স ও বৌদ্ধিক বয়স বিকাশ ভিত্তি করে কালক্রমিক বয়স হলো একজন ব্যক্তি কত বছর বেঁচে আছেন এবং তার সংখ্যা। এটা বলেছি ম্যাথমেটিক্সটা দেওয়া আছে এখানে, এটা ইম্পর্টেন্ট নয়, এটা তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই ম্যাথটা মনে রাখবে কোয়েশ্চেনটা। 22 নম্বর কোশ্চেন কি আছে? মানসিক প্রতিবন্ধী শিশুদের
কোন আইকিউ পরিসরকে প্রশিক্ষণযোগ্য আইকিউ বলা হয়? মানে যারা মানসিক দিকে প্রতিবন্ধ তাদের তো শিক্ষা দিতে হবে, সেই শিক্ষা দেওয়ার জন্য কতটুকু আইকিউ দরকার। বলছে হুইচ দ্য আইকিউ রেঞ্জ দ্য কল দ্য ট্রেনেবল মানে প্রশিক্ষণযোগ্য লেভেল অফ মেন্টাল রিটায়ার্ড চিলড্রেন। এর কত আছে 50-60, কত আছে 70-79, উল্টে গেছে, একটু মনে ভালো করে দেখবে। এটা এ বি সি হবে, এ বি এ সি বি ডি। এতে আছে কি তোমার, এতে আছে কি সি বি এবং ডি। এখান থেকে এতে আছে 50-59, বিতে আছে 70-79, সিতে 36-49 এবং আছে 35 ইঞ্চি। এখন সঠিক আছে বি, এই যে সি কে 36 থেকে তোমার 49, এটা হবে তোমার সঠিক অ্যান্সার। যে এখানে যাদের মেন্টালিটি রিগ্রেড, যারা প্রতিবন্ধী, তারা যদি মেন্টালি যে 36 থেকে 49, তাদের তো শিক্ষা দেওয়া যাবে না, বাকিদের শিক্ষা দেওয়া যাবে না। বলছে মানসিক প্রতিবন্ধতা একটি বিকাশ প্রতিবন্ধতা হিসাবে জনসাধারণ দৃষ্টি আকর্ষণ করছে। 36 থেকে 49-এর মধ্যে আইকিউ হলে মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রশিক্ষণযোগ্য আইকিউ ধরা হয়। মানে তাদের যাদের আইকিউ 36 থেকে 49, তাদের প্রশিক্ষণযোগ্য আইকিউ বলা হয়। শিশুদের মাঝারি তত্ত্বাবধান সহায়ক প্রয়োজন হয়, যাকে যাকে অনুষ্ঠানভাবে প্রশিক্ষণ মানসিক প্রতিবন্ধী বলা হয়েছে। 23 নম্বর কি আছে, রোরচ্যাক রোচ্যাক ইন ব্লাড টেস্ট নিম্নলিখিত কোনটি পরিমাপ করতে ব্যবহৃত হয়? বলছি রোচ্যাক ইন ব্লাড টেস্ট উইচ দ্য মেজারমেন্ট অফ দ্য উইচ দ্য ফলোইং দ্য এক আছে বুদ্ধিমত্তা, শীতে বিতে ব্যক্তিত্ব, শীতে সুদ নয় আগ্রহ, এটা বারবার সুদ হয়েছে আগ্রহ ইংলিশ থেকে বাংলা করতে। ডিতে যোগ্যতা, সঠিক অ্যান্সার হবে বি ব্যক্তিত্ব, যে পার্সোনালিটি হবে সঠিক অ্যান্সার। দেখো ব্যক্তিত্ব পরিমাপের জন্য রোবারচ্যাক ইন ব্লেড টেস্ট ব্যবহার করেন। যে পরীক্ষাটি 1921 সালে সুইচ মনোরোগ বিশেষজ্ঞ হারম্যান বোরচ্যাক দ্বারা প্রবর্তিত হয়েছিল। 1960 সালের দশকে এটি জনপ্রিয় শীর্ষে পৌঁছালেও যখন এটি জ্ঞান ও ব্যক্তিত্বের মূল্যায়ন এবং কিছু মানসিক অবস্থা নির্ণয়ের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কথা ব্যক্তিত্ব। এই যে রোবার ইনস্ট্যাক ব্লাড কিসের জন্য ব্যবহৃত হয়? ব্যক্তিত্বের জন্য। 24 নম্বর কোশ্চেন কি আছে, এটি ভুলে যাওয়ার কারণ কি? ঠিক আছে, এটি কিছু ভুলে যাওয়ার কারণ নয়, ভুলে যাওয়ার এটির মধ্যে কোনটি ভুলে যাওয়ার কারণ নয়? এরা ইচ্ছা রাখা, তাই কি হচ্ছে এর মধ্যে কোনটি ভুলে যাওয়ার কারণ নয়? দেখো শেখার অধীনে, আন্ডার দ্য লার্নিং, মেন্টাল এজ এবং মনে রাখার ত্রুটিপূর্ণ পদ্ধতি, এগুলো কি তোমার ভুলে যাবে, কিন্তু যদি তোমার মনে ইচ্ছা থাকে রাখার ইচ্ছা, আমি এটা মনে রাখবো, তাহলে এটা তুমি মনে রাখতে পারো, এটা ভুলে যাওয়ার কারণ নয়। সঠিক আনসার রাখার ইচ্ছা, মানে ডিজায়ার টু রিমেম্বার, এইটা যদি তোমার ইচ্ছা থাকে তাহলে তুমি কোনো জিনিস ভুলবে না, তার সঠিক আনসার এই। বলছে ভুলে যাওয়া মনে হলো মনে রাখতে না পারা। মনোবিজ্ঞানীরা সাধারণত ভুলে যাওয়া শব্দটি ব্যবহার করেন দীর্ঘমেয়াদী স্মৃতিতে ইতিমধ্যে এনকোড দ্বারা সঞ্চিত তথ্যের আপাতত ক্ষতি বোঝাতে। মনে রাখার ইচ্ছা আসলে শেখার প্রক্রিয়া এবং মনের রাখার প্রক্রিয়া বাড়িয়ে তোলে। শেখার সময় শিক্ষার্থী মানসিক দ্বন্দ্ব এবং মনে রাখার যে কার্যকরী পদ্ধতি আসলে শেখার পথে বাধা সৃষ্টি করে, তাই ভুলে যাওয়ার দিকে পরিচালিত হয়। 25 নম্বর কোশ্চেন কি আছে, যে বিজ্ঞান সংখ্যাসূচক তথ্য সংগ্রহ, শ্রেণীবদ্ধকরণ, উপস্থাপন, তুলনা, ব্যাখ্যা পদ্ধতি নিয়ে কাজ করে তাকে বলা হয় কি? এতে হলো তোমার গাণিতিক, বিতে আছে পরিসংখ্যান, সিতে জ্যামিতিক, ডিতে সম্ভাবনা। বলছে দ্য সায়েন্স উইথ দ্য ডিল দ্য মেথড উইথ দ্য মেথড অফ কালেক্টিং, ক্লাসিফাই, প্রেজেন্টেশন, কম্পেয়ারিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন নিউমেরিক্যাল ডেটা কল। এটা সঠিক হবে তোমার পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক। ঠিক আছে, পরিসংখ্যান স্ট্যাটিস্টিক। সিলিংগারের মতে পরিসংখ্যান হলো এমন একটি বিজ্ঞান যা অনুসন্ধান যে কোনো উপর আলোকপাত করার জন্য সুসংহত সংখ্যাবাচক তথ্য গ্রহণ করে, শ্রেণীবদ্ধকরণ, উপস্থাপন, তুলনা, ব্যাখ্যা কাজ করা নিজের কাজ করে। 26 নম্বর কোশ্চেন কি আছে, বলছে আলাদা এর মধ্যে কোনটা আলাদা খুঁজে বের করো। বলছে ফাইন্ড অফ দ্য অড ইন দ্য ওয়ান আউট। বলছে 16FA TAT তার রেভেন্স পরীক্ষা আছে একজন পুরুষের পরীক্ষা। সঠিক আছে এখানে সি রেভেনের পরীক্ষা আলাদা। ঠিক আছে, মনোবিজ্ঞানী পরীক্ষাগুলির একজন ব্যক্তির অন্যান্য বৈশিষ্ট্য পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়, যাতে তার ক্ষমতা, প্রবণতা, ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, আবেগ ইত্যাদির সাথে তার মনোভাবের বৈবিধ্য জানা যায়। এই বিষয়ে মনোবিজ্ঞানী পরীক্ষার জন্য TAT থিমেটিক্যাল অ্যাপারসেপশন টেস্ট, ব্যক্তিত্ব বৈশিষ্ট্য, ডন এ ম্যান পরীক্ষা, ব্যক্তিত্ব বৈশিষ্ট্য। অতএব আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে 4টি থেকে 3টি পরীক্ষার জন্য একজন ব্যক্তির পরিমাপ করা হয়। রেভেন প্রতিকূল প্র্যাকটিস পরীক্ষা একজন ব্যক্তির তরল বুদ্ধি পরিমাপ করার জন্য ব্যবহৃত। তাহলে কি রেভেন্স পরীক্ষার জন্য রেভেন্স পরীক্ষাটি বা রেভেন্স টেস্টটা কি তরল বুদ্ধি পরিমাপে ব্যবহার করা হয়।
দেখো বলছে 7, 8, 9 এর মধ্যে মধ্যমা কোনটা, এবারে এটা তো পরীক্ষাতে আসবে না, সিটিটাকে আসে না, তবু সরি রাজ্য স্টেটে আসে না, সিটিটা আসছে, তাই তবু এগুলো তোমরা দেখে রাখবে। বলছে মধ্যমা কি, মধ্যমা মনে হয় বসে এগুলো n+1/2 এর সূত্র থাকে মধ্যমা, মানে আর মাঝিকে থাকে, এগুলো তার জন্য আগে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে। প্রথমে এরকম 8 থেকে 7, 8, 9, 10, 11, 12, বলো তো এবার মাঝি কি হতে পারে? এ পাশেও 3টে আছে, এ পাশেও 3টে আছে, ঠিক আছে। তা মাঝি কি হবে? মাঝি দেখো 9 আর 10-এর মাঝে তার কি 9.5, তার সঠিক হিসাবে 9.5, 9 আর 10-এর মাঝে কি 9.5 থাকবে তো, বলছে এটা সঠিক মানে ডি। মানে এই যে মধ্যমালা একটা সেই কোনো বনটা যা মাঝখানে পর্যবেক্ষণ সাজালে প্রথম সাজাতে হবে, মানে পর্যবেক্ষণগুলি আরোহী ক্রমে সাজাতে, ছোট বড় কারণ সাজালে তারপরে 9.95। 28তম কোশ্চেন, অন্তর্দৃষ্টি তত্ত্ব কে উপস্থাপন করেছিলেন? হুইজ দ্য প্রপোজ দ্য থিওরি অফ ইনসাইট? এ হলো গেস্টাল মনোবিজ্ঞানী, বি হলো থর্নডাইক, সি হলো হেগার্টি, ডি হলো স্কিনার। হ্যাঁ, সঠিক হিসাবে এ, গেস্টাল সাইকোলজিস্ট, অন্তদর্শন ধাঁধা দিয়েছিল। উলফগ্যাং কোহলা, যিনি একজন গেস্টাল 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 হবে গেস্টাল মনোবিজ্ঞানী, তিনি অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে, প্রচুর ইম্পর্টেন্ট পরীক্ষা, যে এটা ইনসাইট থিওরি কে দিয়েছিল, এটাকে ইনসাইট থিওরি বলা হয়, ঠিক আছে, মনে রাখবে, এটাকে ইনসাইট থিওরি বলা হয়। অন্তর্দৃষ্টির মাধ্যমে শেখার অর্থ সমাধানের আকস্মিক উপলব্ধি বা কোনো পরীক্ষা নিরীক্ষা এবং ত্রুটি ছাড়াই বোঝা যায়, ঠিক আছে। তার মনে রাখবে অন্তর্দৃষ্টি কে দিয়েছিল? গেস্টাল। গেস্টালে কি আছে? কোহলার ছিল, কপকা আছে, এগুলো মনে রাখবে, যখন আসবে তখন জানাবো তোমাদের, তোমার পড়াবো। বলছে 19 কোশ্চেনে, ম্যাকডুলালের মতে প্রতিটি প্রবৃত্তির সাথে জড়িত এই যে আবেগ, জ্ঞান, সংবেদন, চিন্তা করা। বলছে অ্যাকর্ডিং টু ম্যাকডুলাল যে ইনস্ট্যান্সটি 14টা দিয়েছিল, 14টা ইনস্ট্যান্ট দিয়েছিল, আবেগ মানে 14টা প্রবৃত্তির কথা দিয়েছিল, তার মধ্যে জড়িত আছে ইমোশন, সেন্সেশন, কগনিশন, থিঙ্কিং। সঠিক আনসার এই ইমোশন বা আবেগ। ম্যাকডোনাল্ড মতে প্রতিটি প্রবৃত্তির আবেগের সাথে জড়িত। অন্য কথায় আবেগই মানুষের প্রবৃত্তির দিকে পরিচিত করে। প্রতিটি প্রধান প্রবৃত্তি তাহলে এমন এক ধরনের মানসিক উত্তেজনা সৃষ্টি করে যার গুণটি তার সাথে নির্দিষ্ট বা অদ্ভুত এবং নির্দিষ্ট মানের মানসিক উত্তেজনা, যা কোনো একটি নির্দিষ্ট প্রধান প্রবৃত্তি কার্যকরী আবেগপূর্ণ দিকে প্রাথমিক দিকে করে দিতে পারে। সঠিক আছে তাহলে আবেগ। আচ্ছা, লাস্ট কোশ্চেন সিরিজের বলছে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে সংবেদনকে অর্থ প্রদান করাকে বলা হয় কি? বলছে গিভিং দ্য মিনিং অফ দ্য সেন্সেশন অন দ্য বেসিক পাস্ট এক্সপিরিয়েন্স। কি বলে এখানে? এতে উপলব্ধি, বিতে সংবেদন, শীতে প্রেরণা, ডি কল্পনা। বলছে পারসেপশন, সেন্সেশন, মোটিভেশন, ইমাজিনেশন। সঠিক আনসার উপলব্ধি, মানে কোনো কিছুকে বলছে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে সংবেদনকে অর্থ প্রদান করা, ঠিক আছে। তুমি অতীতে গেলে, ঠিক আছে, তোমাদের অতীতের ধারণা মধ্যে পারসেপশন ভিত্তি। বলছে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে সংবেদনকে অর্থ প্রদান করাকে উপলব্ধি বলা হয়। উপলব্ধি হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা প্রাপ্ত তথ্য ব্যাখ্যা সংগঠিত করি, যাতে বস্তু বা অন্যান্য সম্পর্কের বিষয়ে আমাদের সচেতন অভিজ্ঞতা তৈরি হয়। তা ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার পারসেপশনে। তাহলে আমরা সিভিলের এখানে 30টা কোশ্চেন করলাম, ঠিক আছে। যদি চ্যানেলটি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করো, এবং যেগুলো তোমরা বুঝতে পারছো না নিচে ব্যাখ্যাগুলো অবশ্যই ভালো করে পড়বে, তারপর আর তোমাদের দেখো যে থিওরিটা হচ্ছে সেখানে এটা পুরো সিলেবাস থেকে এসে সিটেটে কিছু কোশ্চেন টপিক আছে, এগুলো আপা পানিতে নেই, কিন্তু ওবার তোমরা করে রাখবে যারা অন্য পরীক্ষা দিচ্ছ, খুব ইম্পর্টেন্ট আছে। থ্যাংক ইউ, ভালো থাকো, চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, বন্ধু শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।